আজকে বন মহোৎসব, আজ কি ভাই ফোটার দিন নাকি? তোর মতো বয়সে আমি একাই বিঘের পর বিঘে জমি কুপিয়ে ফেলতাম। ও মা, এই যে মোহর রে, সোনার টাকা, তোকে দেখাচ্ছি মজা। ও বাবা রে, এই কি করছো? হরিপুর গ্রামে ধনঞ্জয় ও মদন নামে দুই বন্ধু বাস করত। দুজনেই ছিল অতি চালাক। সুযোগ পেলেই হলো একে অপরকে ঠকিয়ে নিজের কাজ গুছিয়ে নিতে কেউ ভুল করত না। একদিন ধনঞ্জয় মদনকে ডাক দিয়ে বলল, আয় মদন আয়, আজ আমরা বন মহোৎসব করি আয়। আজকে বন মহোৎসব, আজ কি ভাই ফোটার দিন নাকি? ভাই ফোটার সঙ্গে বন মহোৎসব আবার কিসের সম্পর্ক? ভাইদের নিয়ে বোনেদের উৎসব, সে তো ভাই ফোটার দিনই হয়, আমি জানি। তুই একটা মহামুখ্যু। আরে হতভাগা, সে হলো বয় ওকার দন্তন্য বন, আর এ বন হলো ব দন্তন বন। ঢুকলো তোর গোবর মাথায়? ব আর দন্তন বন? হ্যাঁ রে মদনা, হ্যাঁ। এ বনের মানে হলো অরণ্য, গাছপালা। বোঝা গেল এবার? মদন বোঝার চেষ্টা করছে। এমন সময় ধনঞ্জয় বাবু আবার একটি প্রশ্ন করে উঠল। মদন, বল তো, কি করলে ফল ভালো হয়? ফল লাভ সে দাদা একমাত্র পরিশ্রম করলেই মেলে। এটা আবার কে না জানে? কি ঠিক বললাম তো? আরে গদ্ধপ, সে ফল নয় রে। আমি বলতে চাইছি গাছের ফল। আম, জাম, কাঁঠাল, গাছে যে ফল থাকে, ওই সকল ফল কি করলে ভালো হয়? আমি কি করে বলবো? সে তোমার ওই গাছেরাই জানে। গাছেরা তো জানবেই, কিন্তু আমাদেরকেও তো জানতে হবে কোন বাগান করলে সব থেকে বেশি ফল লাভ হয়, বুঝলি? দাদা, বাগান থেকেও যেমন ফল হয়, তেমনি আবার বাগানোর দ্বারাও ফল লাভ হতে পারে। বাগানোর দ্বারা? সেটা আবার কি রকম রে? কি রকম বাগানা, শুনি তো। এই যেমন ধরো, পরের বাগানে ফল আছে, তুমি করলে কি? চারিদিকে সতর্ক দৃষ্টি রেখে গাছে উঠে সেই ফল বাগালে, তারপর নিঃশব্দে প প বলতে গিয়ে মদন আটকে গিয়ে স্তব্ধ হয়ে যায়। চুপ করলি যে, বল। কথাটা শক্ত কি না মনে আসছিল না। তারপর করবে কি? সেই ফল বাগিয়ে তুমি নিঃশব্দে পদ সঞ্চারের মাধ্যমে গাছ থেকে নেমে এলেই ব্যাস ফল লাভ। হয়েছে, বুঝতে পেরেছি। পরের গাছে শুধু তোর মতো হনুমানরাই হানা দেয়, তুই দিতে পারিস। আমি তো আর হনুমান নই, আমার তো আর ল্যাজ নেই। ওই সব বাজে কথা রাখ, আমার সঙ্গে আয় তো। গাছের ফল ভালো হলে নিয়ে যাবি ক্ষণ। মদন মনে মনে ভাবতে লাগলো, তুমি যা কিপটে, তুমি আমাকে আবার ফল দেবে, এদিকে আবার নাও তো বলতে পারবো না। কিছু টাকা ধার নিয়েছিলাম যে, শোধ এখনো করা হয়নি, অনেক দিন হলো। ঠিক আছে, দেখা যাক কি করে আজকে উদ্ধার হওয়া যায়। হে ভগবান! এই বলে ধনঞ্জয় বাবু মদনকে নিয়ে বাড়ির পিছনে জমিতে হাজির হলেন। এই জমিটা দেখছিস? আর দেখ, ওই ধারে একটা কোদাল পড়ে আছে। ওই জমিটা আগাগোড়া কোপাতে হবে, পারবি তো? কেন দাদা, জমিটার ওপর তোমার এত রাগ কেন? বেশ তো পড়ে আছে, তোমার কি করেছে সে? তুমি তার এত বড় ক্ষতি করছো? ধনঞ্জয় বাবু মনে মনে ভাবতে লাগলো, টাকা যে ধার দিয়েছিলাম তা তো শোধ করার কোনো নামই নেই। এই সুযোগ যদি টাকাটা কিছু তোলা যায় আর কি। কিচ্ছু করেনি, তোর মতো পুরো আলসেমি করে উচ্ছনে যাচ্ছে দিনের পর দিন। আমি বরং এখানে কিছু করতে চাই। আম, জাম, কাঁঠাল ইত্যাদি গাছ পুঁতে পেল্লায় এক বন মহোৎসব। দাদা, এত কষ্টর কি কারণ আছে তুমি আমাকে বলো তো? তোমার কি ফল খেতে ইচ্ছে হচ্ছে? আমি না হয় তোমার জন্য পাশের বাড়ির দত্তদের বাগান বাড়ি থেকে কিছু কিছু করে ফল তোমাকে দিয়ে যাব। তুমি কিছুটা নেবে, আমাকে না হলে কিছুটা দেবে। ওদের বাড়ির সাধারণত কেউ যায় না
ফাঁকাই থাকে, বুঝলে? আর দাদা, পরের ফল আপন করতে পারলেই তো তা পরম ফল লাভ হয় গো। পরে থাকতে তোমায় আবার নিজেকে এত কষ্ট করে বাগান ফলানোর কি দরকার আছে বলো তো? তো সব সময় মাথায় এই সকল চলতে থাকে না কি রে? একে চুরি করা বলে। চুরি করা জিনিসে কি আর স্বাদ আছে? দাদা, চুরি করবে কেন? ছুরি নিয়ে বেরোবে, বাগানে বাগানে ঘুরবে, কারোর নজরে না পড়লেই হলো। ধনঞ্জয় বাবু হাঁ করে শোনেন। তারপর কাঁচা হোক আর পাকা হোক, কোথাও কোনো চিহ্ন না রেখে নিজের গায়ের ভিতরে সব কিছু গায়েব করে বাড়িতে এসো। হাতে করে না আনলেই হলো, ধরা পড়লেই তো চুরি। তোর বাজে কথা শোনার সময় নেই আমার। এতখানি জমি বিফলে যেতে দেব না। আলু ফলাবো, আমাকে আলু ফলাতেই হবে। আলু ফলাবে বললেই তো তা ফুটে উঠবে না? তার সমস্ত পদ্ধতি কি তোমার জানা আছে? আরে মদন ভাই, সব কিছুই আগে থেকে জানা থাকে না রে। কাজ করতে করতে সব শেখা হয়ে যায়। দেখ না, এই পোড়া জমিতেই আমি সোনার ফসল ফলাবো। আয় আয়, আমাকে সাহায্য কর দেখি। এই নে কোদাল, লেগে পড়। খেয়াল রাখবি ভালো যেন গভীর হয়, আর মাটিগুলো যেন গুঁড়ো গুঁড়ো হয়, বুঝলি? আমি একটু ঘর থেকে ঘুরে আসি। দাদা, তোমার জমি আর তুমি চলে যাচ্ছ? আমার একার দ্বারা অসম্ভব। কি বলছিস রে? তোর মতো বয়সে আমি একাই বিঘের পর বিঘে জমি কুপিয়ে ফেলতাম, আর তুই এই সামান্য জমিটাকে কুপোতে পারছিস না? আর তুই কি এমনি এমনি করবি নাকি রে? তোকে এর জন্য পারিশ্রমিক দেব। পারিশ্রমিক দেবে না ছাই, ধার দেওয়ার টাকা শুধিয়ে নেওয়ার চেষ্টা। আমি কি আর কিছু বুঝি না? তোমার সঙ্গে এতদিন ঘুরছি, তুমি আমাকে বোকা বানাবে? দেখাচ্ছি দাঁড়া। আরে এত কি ভাবছিস? শুরু কর। বেলা 11টা বেজে গেল। আজ বিকেলের মধ্যে যেন দেখতে পাই গোটা জমিটাই তুই কুপিয়ে রেখেছিস। আর কিছু না বলেই ধনঞ্জয় বাবু পিছু ফেরেন, বাড়ির দিকে এগোতে থাকেন। আর মদন গায়ে জোরে কষে একটা কোপ মারে। মদন চিৎকার করে ওঠে, এ কি রে বাবা, ও দাদা, দেখবে এসো। ধনঞ্জয় বাবু দৌড়ে এলেন। কি হয়েছে কি হয়েছে বলে দেখলেন মদন এক কোপে এক খবলা মাটি তুলে ফেলেছে। তার মধ্যেই আর একটা জিনিস দেখতে পেলেন, খোবলানো মাটির গর্তে চিকমিক করছে কি একটা। ও মা, এ যে মোহর রে! সোনার টাকা কোথায় পেলি তুই? দেখতেই তো পাচ্ছ, এই গর্তের ভেতর। আকবরী মোহরই হবে। এখানে এলো কি করে? তা আমি কি করে জানবো? আমি তো একটা কোপ মেরেছি কেবল, আর তারপরেই তো এই। বুঝতে পেরেছি, বাদশাহী হিরে। আগেকার লোকেরা চোর ডাকাতির ভয়ে সোনা দানা মাটির তলায় পুঁতে রাখতো। তখন তো আর ব্যাংক ট্যাঙ্ক ছিল না এখনকার মতন। আরও আছে নিশ্চয়ই, এই মাটির তলায় আরও আছে মনে হচ্ছে। ধনঞ্জয় বাবু মনে মনে ভাবতে লাগলো, আছেই তো, চারিদিকেই সম্ভবত লুকায়িত অবস্থায় রয়েছে। কুপিয়ে তুলে নেওয়াই অপেক্ষা কেবল। আরে না রে না মদন, এখানে যদি থাকতো এক জায়গাতেই পাওয়া যেত। সব জায়গায় তো পুঁতে রাখে না। নেই নেই, আর নেই। তাহলে আরও কুপাই, কি বলো দাদা? না রে না, তোকে আর কোপাতে হবে না, অনেক করেছিস। এই ভর দুপুরে তোকে আর কাজ করতে হবে না। বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে বিকালের দিকে আসিস। রোদের তাপ কমে গেলে কোপাতে পরিশ্রম কম হবে, বুঝলি? দাদা বলে ডাকিস। তোর কষ্টের কথা বুঝবো না সেটা কি করে হয়? যা যা, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া কর, কেমন? চলো তাহলে বাড়ি যাই। না না না, তুই এগো, আমি একটু পরেই যাচ্ছি। ধনঞ্জয় বাবুর হাতে মোহরটা জমা দিয়ে বাড়ির দিকে এগিয়ে যায় মদন। তারপর লম্বা একটা ঘুম লাগিয়ে ওঠে সেই বিকেলে। ওহ, ঘুমটা খুব জমিয়ে হলো। দেখি যাই বাবা সে পাশে কি করছে, দেখেই আসি। এই বলে মদন ধনঞ্জয় বাবুর জমির দিকে এগিয়ে যায়। মদন গিয়ে দেখে ধনঞ্জয় বাবু নিদারুণ কোপে সারা জমিটাই কোনো ধার আস্ত রাখেননি, আগা পাশতলা ক্ষতবিক্ষত করে রেখেছেন। এ কি দাদা, করেছো কি?
বাগানটার কোথাও যে তুমি বাকি রাখোনি, আমি তাহলে আর কোথায় হাত দেব বলো তো? আর হাত দিয়ে কি হবে? কি করবি হাত দিয়ে? তারপর আর একটিও মোহর বের হয়নি। সেই সকাল থেকে না খেয়ে না ঘুমিয়ে এত বেলা অবধি এতখানি জমি তো খাঁচলাম, কিন্তু আর মোহর কই? কোথায় সেই সোনার টাকা? ও বুঝেছি, তুমি আমাকে বাড়ি পাঠিয়ে একাই, আর আমি থাকলে কি তোমার সোনার ভাগ নিতাম? না রে না, তুই তো আমার আপন লোক, এইরকম ভাবিস না। সে যাই হোক, সোনার জন্য ভাবনা কিসের দাদা? এইবার এই জমিতেই তো কৃষি বীজ ছড়িয়ে দাও। আমি ফসল আরও ফলাও নামে যে সরকারি ইস্তাহারটি বেরিয়েছিল সেটি নিয়ে আসব। তাতে যা যা বলেছে তার বীজ ছড়িয়ে দাও এখানে, তাহলেই তোমার সোনার দুঃখ ঘুচবে। এই বলে দাদাকে সান্ত্বনা দিয়ে মদন নিজের হাত বাড়ায়। এখন আমার মোহরটা দাও তো আমাকে। মদন বলে ওঠে, তোর মোহর? তার মানে আমার জমি থেকে উঠলো তোর মোহর? আমারই তো। আমার অন্নপ্রাশনের সময় জ্যাঠামশাই ওই মোহরটা দিয়েছিলেন। এখনও রসিদটা গুছিয়ে রেখেছি বাড়িতে, বুঝলে? এতদিন আমার কোমরে ঘুমসিতে বাঁধা ছিল, আজ কোদালের এক কোপ বসাতেই ঘুমসিটা কচাত করে ছিঁড়ে পরে ওই মাটির গর্তে। দাও দাও। তবে তুই যে বলেছিলি মাটি কোপাতেই বেরিয়েছে। দাদা, ভর দুপুরে রোদের তাপে আমাকে একাকেই কাজে লাগিয়ে তুমি বিশ্রামে যাবে, এটা কি মেনে নেওয়া যায়? তাই তোমার সঙ্গে ঘুরে ঘুরে যে বিদ্যা অর্জন করেছি তার প্রয়োগ করলাম মাত্র। বেটা শয়তান, দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। ও বাবারে, এ কি করছো ধনাদা? আস্তে আস্তে, এই বয়সে তো দৌড়িও না, সুগার প্রেশার বেড়ে যাবে যে। ধরতে পারি একবার তো সুগার প্রেসার আমি একসঙ্গে ঘুচিয়ে দেবো।